সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 8 এর আলোচনা। আজকের বিষয়বস্তু হলো ফর্মস অ্যান্ড ভ্যালিডেশন। আমরা জানি ফর্ম হলো একটা HTML এলিমেন্ট, যা মূলত একটি স্ট্রাকচার্ড এলিমেন্ট। যে স্ট্রাকচার্ড এলিমেন্টটি আমরা যদি HTML কোনো পেজের মধ্যে যুক্ত করি, তাহলে সেখানে একটি ডাটা এন্ট্রি ফর্ম জেনারেট হয় এবং সেই ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আমরা সার্ভারে ডাটা প্রেরণ করি। তো এখানে যা বলা হচ্ছে তা হলো an HTML form is used to collect information from user and send it to a server। অর্থাৎ এইখানে আমি একটা ফর্মের একটা স্ট্রাকচার এখানে চিত্রায়িত করেছি, যেটি একটি জব অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যা বলা হচ্ছে যে প্লিজ ফিল আউট দ্য ফর্ম টু সাবমিট ইউর জব অ্যাপ্লিকেশন। তো জব অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো সাবমিট করার জন্য আমাদেরকে এরকম একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। তো এই স্ট্রাকচারটি কিভাবে আসলো? এই স্ট্রাকচারটি আসলো ফর্ম নামক এলিমেন্টের মাধ্যমে এবং তার বিভিন্ন ধরনের কন্ট্রোল, মানে অর্থাৎ তার সাথে প্রাসঙ্গিক যে এলিমেন্টগুলা সেগুলোর মাধ্যমে। তো এটা একটা রিয়েল লাইফ ফর্মের মতোই। তো আমরা এখানে মূলত এই যে ফিল্ডগুলোতে, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে এখানে আপলোড ইওর রিজিউম, অর্থাৎ এখানে আমরা সিভি বা জীবন বৃত্তান্ত একটি ফাইল আমরা এখানে আপলোড করতে পারবো। আপলোড করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে পরে ব্রাউজার কি করবে, যে এই ডাটাগুলো, যে ডাটাগুলো আমি এখানে এন্ট্রি করেছি সেই ডাটাগুলো সার্ভারে প্রেরণ করবে। তো এই ডাটা এন্ট্রিগুলো প্রেরণ করার জন্য যে আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যে সিনট্যাক্স, এখানে HTML ফর্মের যে সিনট্যাক্স, এটা এখানে দেখানো হয়েছে। তো এখানে প্রথমে যেহেতু ফর্ম একটা এলিমেন্টের একটা স্টার্টিং ট্যাগ আছে, স্টার্টিং ট্যাগটা এইখান থেকে এই পর্যন্ত, এবং এই পর্যন্ত স্টার্টিং ট্যাগের ভিতরে অনেকগুলা বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এগুলো মূলত অ্যাট্রিবিউটস আমরা জানি। তো এখানে মূলত 1, 2, 3, 4 চারটি অ্যাট্রিবিউটস রয়েছে। তো এই চারটি অ্যাট্রিবিউটসের মিনিং কি? প্রথম থেকে যদি বলি, অ্যাকশন মানে হলো এই ফর্মটা যখন আমরা সাবমিট করব তখন একটি পেজে ডাটাগুলো চলে যাবে, আর সেই পেজটার নাম হলো submit.php। তো এটা যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে এই কাজটা হবে, আর যদি না উল্লেখ করি তাহলে কিন্তু হবে না। তারপরে মেথড হলো একটা HTML এর একটা অর্থাৎ HTTP এর একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে আমরা কিভাবে ডাটাটা পাঠাবো সেটা এখানে উল্লেখ করব। তো ডাটা পাঠানোর দুইটা ওয়ে রয়েছে, একটা হলো পোস্ট আর একটা হলো গেট। তো পোস্টের মাধ্যমে যদি আমরা ডাটা পাঠাই তাহলে ইন্টারনালি ডাটা সেন্ড হবে, আর গেটের মাধ্যমে যদি আমরা পাঠাই গেট, তাহলে ডাটাগুলো তার ইউআরএল এ চলে যাবে। তো এরকম দুইটা মেথড, যে দুইটা মেথডের মাধ্যমে ডাটা সেন্ড করা হয়, এটা উল্লেখ করতে হয় এখানে, যে আমি কিভাবে ডাটাটা পাঠাবো। তারপরে আসি হলো এনসি টাইপ মানে এনকোডিং টাইপ, অর্থাৎ আমি যে ডাটা পাঠাবো সেটা যে ফরম্যাটে আমি ডাটা এন্ট্রি করেছি সেই ফরম্যাটে না পাঠিয়ে অন্য একটা ফরম্যাটে ডাটাগুলো পাঠাবো, সেই ক্ষেত্রে আমাকে সেটা উল্লেখ করে দিতে হবে। আমি যদি এখানে দেই যে application/x www ফর্ম, তারপর URL এনকোডেড, অর্থাৎ এইখানে এইটার যে মিনিং তা হলো যে আমরা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটে বা একটা প্রোগ্রামিং ফরম্যাটে ডাটাগুলা পাঠাবো, যে ফরম্যাটটা হবে অনেকটা ইউআরএল এর মধ্যে যে একটা ফরম্যাট থাকে, ইউআরএল এর যে ফরম্যাট, আমরা যে এখানে যে ইউআরএল রয়েছে এটা একটা ফরম্যাট রয়েছে, এই রকম ফরম্যাটে যেখানে এন চিহ্ন রয়েছে, তারপর বিভিন্ন ধরনের চিহ্ন আছে, এই ধরনের একটা ফরম্যাটে ডাটাটা কনভার্ট হয়ে ডাটাটা যাবে। এটা এখানে এইভাবে যদি লেখা, এই শব্দটা মানে অর্থাৎ এই ভ্যালুটা যদি দেওয়া হয় এই অ্যাট্রিবিউটসে, তাহলে সেটা ঘটবে। তারপরে এখানে আছে হলো অটো কমপ্লিট মানে আমরা সেই এই ফর্মটা নিয়েছি, তো এই ফর্মটা প্রত্যেকটা মানে যারা জব সিকার রয়েছে বা যারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবে সবাই এই ফর্মটা ফিল আপ করবে। তো একজন
সাপোজ প্রথমে ফিল আপ করলো, তো পরবর্তীতে আরেকজন ফিল আপ করবে, তখন দেখা যাবে কি যে আগের ডাটাগুলা কিছু থেকে যাবে, মানে অর্থাৎ তার যে আগে যে ফিল আপ করেছিল, তো আমরা প্রায়শই এরকম দেখে থাকি যে আগে যে ফিল আপ করেছিল তার ডাটাগুলা যদি ম্যাচ হয় তাহলে চলে আসে, অথবা অটো সাজেশন আসে, এই ধরনের যে বিষয়গুলা সেইগুলা আসে মূলত অটো কমপ্লিট অন করা থাকলে। অর্থাৎ পূর্বের ডাটা বা যে কোনো একটা লেখা, এক লাইন লেখার পরে বা একটা অক্ষর লেখার পরে পুরো লাইন চলে আসে শব্দটা, এরকম ব্যাপার স্যাপার যেখানে ঘটে সেখানে মূলত এটা অন করার কারণে ঘটে থাকে, অর্থাৎ অটো কমপ্লিট অন। তো তারপরে মাঝখানে কি থাকে, ফর্মের বিভিন্ন ধরনের এলিমেন্ট, আর এই এলিমেন্টগুলোকে বলা হয় ফর্মের কন্ট্রোল। কারণ হলো ফর্ম তো ডাটা পাঠাবে, পাঠানোর জন্য সে ভূমিকা রাখবে, কিন্তু কি ধরনের ডাটা যাবে, সেই ডাটার কি ধরনের ফরম্যাট হবে, আবার বিভিন্ন ফরম্যাটের ডাটা আছে, কোন ফরম্যাটের ডাটা কিভাবে পাঠাবে, সকল কিছু কিন্তু এই ভিতরের এই এলিমেন্টগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই জন্য এই এলিমেন্টগুলোকে ফর্ম কন্ট্রোল এলিমেন্ট বলা হয়। তো তারপরে এখানে এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকবে, ফর্মের একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তো আমরা এতক্ষণ যা বলেছি তার এখানে আবার এগুলোর প্রত্যেকটা বর্ণনা রয়েছে। যেমন অ্যাপ্লিকেশন মানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অর প্রোগ্রাম ক্যান প্রসেস ডাটা, অর্থাৎ এইটা এমন একটা অ্যাপ্লিকেশন, মানে ডাটাটা যে পাঠাবো, এখানে অ্যাপ্লিকেশন শব্দের মানেটা হলো এটাই, যেটা একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম যেটা কিনা ডাটাকে প্রসেস করতে পারে। এবং এখানে এক্স ডাব্লিউ ফর্ম, তারপরে হাইফেন ইউআরএল এনকোডেড মানে হলো টেলস দ্য সার্ভার দ্য স্পেসিফিক ফরম্যাট অফ ডাটা, অর্থাৎ ডাটা এনকোডেড ইন ইউআরএল এনকোডেড ফরম্যাট, অর্থাৎ ইউআরএল এনকোডেড ফরম্যাট যেরকম ইউআরএল এর ফরম্যাটটা সেরকম ভাবে যেন ডাটাটাকে ফরম্যাট করে পাঠানো হয়। তো এটা তো এখন এইগুলা আমি প্রত্যেকটা জিনিসই বলে ফেলেছি, যেমন এইগুলাকে বলে অ্যাকশন, মেথড, এনসি টাইপ মানে এনকোডিং টাইপ, তারপরে অটো কমপ্লিট, এবং এইগুলাকে বলা হয় অ্যাট্রিবিউটস, আর এইগুলার যে বর্ণনা সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে আমরা যাই হলো এইটার ব্যাপারে, আমরা যদি সাপোজ একটা ফর্ম নিয়ে, এরকম একটা ফর্ম নিলাম, নেওয়ার পরে আমরা যদি এইখানে এনসি টাইপে শুধু এটা দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে, এখানে আমরা যদি এইখানে আমরা এটা কপি করে নিয়ে আমাদের বিএস কোডে এটা ওপেন করি, মানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমার স্ক্রিপ্ট লেখার জায়গা রয়েছে, স্ক্রিপ্ট স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ রয়েছে, আর মাঝখানে আমরা স্ক্রিপ্টিং করব, জাভা স্ক্রিপ্টিং, আর এখানে ফর্মটাকে আমি সরাসরি পেস্ট করে দিলাম। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে যে আমি একটা ফর্ম নিয়েছি, যে ফর্মের দুটা, এক দুই তিনটা অ্যাট্রিবিউটস রয়েছে। তো আমরা এখন কি করব যে এখানে প্রথমে লেভেল দিয়ে নেমে একটা ডাটা এন্ট্রি করব, তারপরে ইমেলে একটা ডাটা এন্ট্রি করব, এন্ট্রি করার পরে তারপরে আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করব, কারণ এটার টাইপ হলো সাবমিট। তো আমরা এইভাবে যদি ক্লিক করি, সাবমিট করি, তাহলে যে ঘটনাটা ঘটবে যে এই ইমেল এবং এই নাম এই দুইটা মিলে একটা নির্দিষ্ট এই যে ইউআরএল এর মতো ফরম্যাট হয়ে ডাটাটা সার্ভারে যাবে। তো এটা দিয়ে এইটুকুই কাজ। তা আমরা যদি এটাকে লাইভে ওপেন করি লাইভে, অর্থাৎ আমি যদি এখানে এরকম দেই, তারপরে এরকম দেই, তাহলে এরকম একটা ফরম্যাটে, যেহেতু আমাদের এই পেজটা নাই, এই জন্য দিস পেজ ইজ নট ওয়ার্কিং, অর্থাৎ এটা যেহেতু নাই এই জন্য ওয়ার্কিং দেখাচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু একটা কাজ হচ্ছে, সেটা হলো কি যে আমি যে বলেছিলাম এরকম যে অ্যাকশন মানেই হলো আরেকটা পেজে চলে যাওয়া, তো সেই পেজে চলে গেছে, এবং যেহেতু ওই পেজটা নাই এই জন্য পেজ ক্যান নট বি ফাইন্ড এরকম দেখাচ্ছে। তো মূলত এটা যে ফরম্যাটে এইভাবে পাঠালে যে ফরম্যাটে যায় তা হলো এরকম। আমরা এখানে যদি এক্সাম্পলটা দেখি, যে সাপোজ আমি নামের জায়গায় দিলাম, নেমের জায়গায় দিলাম আতিক, তারপরে ইমেলের জায়গায় atik@example.com দিলাম, দেওয়ার সাথে সাথে এই যে একটা জেনারেল এনকোডেড ফরম্যাট রয়েছে
সেটা হলো নেম ইকুয়াল টু ভ্যালু অ্যান্ড নেম ইকুয়াল টু ভ্যালু অ্যান্ড নেম ইকুয়াল টু ভ্যালু। এই যে একটা ফরম্যাট, একটা সরল একটা ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী ডাটাটা এনকোড হয়ে যাবে। তো এই ফরম্যাট অনুযায়ী এনকোড হলে কি হবে, আমার প্রথমে আছে কি নেম, তারপরে আছে আতিক, তারপরে আছে কি ইমেল নেম, তারপরে তারপরে হলো এই নামটা, এইভাবে থাকবে। আমরা এটা একটু দেখি। যেমন এখানে আমাদের যদি তাই হয়, সেই ফরম্যাট অনুযায়ী যদি হয় তাহলে এরকম হবে নেম ইকুয়াল টু আতিক, তারপরে অ্যান্ড চিহ্ন, তারপরে হলো আবার নেম, ইমেল, আতিক, এই পার্সেন্টেজ 40 মানে হলো অ্যাট দ্য রেট চিহ্নের পরিবর্তে বসে এটা, এটা এনকোড হয়ে অর্থাৎ অ্যাট দ্য রেটের পরিবর্তে এটা বসবে। তারপরে example.com, অর্থাৎ এই ফরম্যাটে ডাটাটা সার্ভারে সেন্ড হবে। তো এখানে যা বলা হচ্ছে, সো নর্মালি ইউ ডোন্ট নিড টু রাইট এনসি টাইপ ফর এ সিম্পল ফর্ম। আমরা যখন একটা সিম্পল ফর্ম নিব তখন আমাদের এটা লেখার দরকার হয় না, মানে অর্থাৎ এই অ্যাট্রিবিউটটা না দিলেও চলে, যে এখানে যে এই যে এনসি টাইপ অ্যাট্রিবিউটটা না দিলেও কোনো সমস্যা নাই, সে একটা এই ফরম্যাটেই নিয়ে নিবে, এটা বাই ডিফল্ট। তাহলে এটা গেল একটা। তারপরে দ্বিতীয় যে ফরম্যাটটা অর্থাৎ এনকোডিং দ্বিতীয় ফরম্যাট, সেটা হলো মাল্টি পার্ট ফর্ম ডাটা। এটার মানেটা হলো মাল্টি মানে বহু, পার্ট মানে হলো ফরম্যাট। অর্থাৎ আমরা যখন একটা ফর্মের মাধ্যমে এরকম এখানে যে ফর্মটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল পাঠানো হচ্ছে। তো এখানে এগুলো হলো টেক্সট, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম টেক্সট, তারপরে ইমেল একটা নির্দিষ্ট ফরম্যাটের, তারপরে এখানে কিন্তু একটা ফাইল। তার মানে এইগুলো একটা এক ধরনের ডাটা, আবার ফাইলটা কিন্তু আরেক ধরনের ফরম্যাট ডাটা। তো এই ধরনের বিভিন্ন ফরম্যাটের ডাটা পাঠানোর জন্য স্পেশালি আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে মাল্টি পার্ট মানে মাল্টি ফরম্যাটের ফর্ম ডাটা আমাদের পাঠাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এনসি টাইপের মধ্যে আমাদের মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা এইটা লিখতে হবে। এটা লিখলে পরে আমরা কেবল যে কোনো ফাইল আপলোড করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। এটা যদি না লিখি তাহলে আমরা পারবো না। তাহলে আরেকটা জিনিস শেখা গেল যে আমরা যদি কোনো ফাইল পাঠাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা এটা লিখে পাঠাইতে হবে। তো আমরা যদি আরেকটা এতে নিই, আরেকটা পেজে আমরা যাই, এটা এখান থেকে এগুলো ডিলিট করে দিই। এগুলা ডিলিট করে দিয়ে আমি সেকেন্ড ফাইলে আরেকটা প্রোগ্রাম দেখাই, এখানে এটা থাকুক। পরবর্তীতে বডিতে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে এখানে আমরা যদি এখন দেখি, সরি আমাদের এটা আলাদা আরেকটা ফাইল, তো আমরা এটাকে লাইভে ওপেন করি। এইখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে এই যে এখানে কিন্তু ফাইলের চুজ ফাইল এটা দিলে পরে ফাইলের লোকেশন চাচ্ছে। আমরা যদি এরকম একটা লোকেশন দিই তাহলে কিন্তু এটা দিলে পরে আমরা আপলোড দিলে আপলোড হওয়ার কথা, কিন্তু যেহেতু ওই পেজটা নাই, যে পেজটা চলে যাচ্ছে যে আপলোড ডট পিএইচপি যেহেতু নাই, অতএব হচ্ছে না। তো এইখানে তাহলে আমি নাম দিলাম, নাম একটা ফরম্যাটের ডাটা, তারপরে এখানে ফাইলটা কিন্তু আরেকটা ফরম্যাটের ডাটা। তো এরকম মাল্টি ফরম্যাটের ডাটা যদি আমরা ইনপুট করতে চাই তাহলে আমাদের মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা এই অ্যাট্রিবিউট বা এই ভ্যালুটা আমাদের ব্যবহার করতে হবে, এনসি টাইপের মধ্যে এই ভ্যালুটা ব্যবহার করতে হবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছ। তো হিয়ার এনসি টাইপ, তো এটা মূলত তারপরে যে একটা ফরম্যাট রয়েছে সেটা হলো যে এখানে একটু কথা কি যেন একটা বলা আছে যে the browser send both text and file as separate part of the request. Important note হলো if you use input type file, use method post and nc type। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, সেটা হলো যদি আমরা কোনো একটা ফর্মের মধ্যে ফাইল পাঠাতে চাই তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব এই যে মেথড ব্যবহার করব পোস্ট। সেক্ষেত্রে আমরা গেট মেথডটা ব্যবহার করব না।
এখানে গেট মেথডের কথা বলা হয়েছিল, আমি একটু স্কিপ করে ফেলেছি। যেমন এখানে বলা হচ্ছে মেথড হলো এমন একটা জিনিস যেটা কি করে, মেথড কি করে, দ্য মেথড টেল দ্য ব্রাউজার হাউ টু সেন্ড দ্য ফর্ম ডাটা টু দ্য সার্ভার। কিভাবে সার্ভারে ডাটা যাবে সেটা মেথডের মাধ্যমে বলা হয়ে থাকে, এবং সেখানে স্পেসিফাইজ দ্য এইচটিটিপি মেথড গেট অ্যান্ড পোস্ট। অর্থাৎ মেথড রয়েছে দুইটা, একটা হলো গেট, একটা পোস্ট। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করে। তো এইচটিটিপি মেথডের মধ্যে গেট মেথডটা হলো যখন ডাটা পাঠানো হয়, মূলত এটা সাধারণ যে ফর্ম ডাটা রয়েছে সেগুলো পাঠানোর জন্য এটা সাধারণত ব্যবহার করা হয়, কারণ এইটার ডাটাগুলোর ইউআরএল এর মধ্যে চলে যায়। আর এই পোস্টের মাধ্যমে ডাটা পাঠানো হয় সাধারণত, যেমন লগ ইন পেজ, রেজিস্ট্রেশন ফর্ম, এই সকল সিক্রেট ডাটাগুলা এই পোস্টের মাধ্যমে পাঠানো হয়, কারণ পোস্টের ডাটা ইউআরএল এর মধ্যে যায় না। অর্থাৎ ইউআরএল এ গেলে পরে পোস্টের ডাটা পাওয়া যাবে না। তাহলে মেথডের মাধ্যমে আমরা দুইভাবে ডাটা পাঠাইতে পারি, একটা হলো গেটের মাধ্যমে, একটা পোস্টের মাধ্যমে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা অবশ্যই ডাটা পাঠানোর সময় যদি ফাইল হয় সেই ক্ষেত্রে আমাদের পোস্ট ব্যবহার করব, এবং এনসি টাইপ মাল্টিপার্ট অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু আমরা ফাইল ব্যবহার করব অতএব এটা ব্যবহার করতে হবে। তারপরে টেক্সট প্লেন মানে হলো, এইখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো ফর্মের মাধ্যমে ডাটা পাঠাতে চাই, আর এনসি টাইপে যদি আমরা টেক্সট/প্লেন ইউজ করি, তাহলে আমাদের সরাসরি যেভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করেছি, যেমন এখানে যদি একটা নাম এন্ট্রি করে থাকি সেই নাম, এবং একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে থাকি সেই ইমেল অ্যাড্রেস, সেভাবেই যাবে। অর্থাৎ এখানে কোনো আলাদাভাবে ওইরকম মানে ওই ইউআরএল এর মতো, যেমন এখানে একটা আলাদা ফরম্যাটে ডাটাটা চলে যাচ্ছে, যে এখানে যেভাবে বলা হচ্ছে যে নেম ইকুয়াল টু আতিক অ্যান্ড ইমেল, এইভাবে না, আলাদা আলাদাভাবে আতিক, নেম ইকুয়াল টু আতিক, তারপরে ইমেল ইকুয়াল টু ওইরকম atik@gmail.com, এভাবে আলাদা প্লেন টেক্সট আকারে কোনো আলাদা ফরম্যাটে পরিবর্তন না হয়ে সরাসরি ডাটাগুলো যাবে। আর এই সরাসরি ডাটা পাঠানোর জন্য আমরা ইউজ করব হলো এনসি টাইপ টেক্সট প্লেন, এটা ইউজ করব। তো এটা মূলত আমরা এই যে তিনটা পদ্ধতি দেখলাম, তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে সিকিউর পদ্ধতি হলো মাল্টিপার্ট/ফর্ম ডাটা, এটা সাধারণত ব্যবহার করা হয়। আর যদি আমরা কিছুই ব্যবহার না করি তাহলে একটা এনকোডেড ফরম্যাট, অর্থাৎ এই যে প্রথম যেটা আলোচনা করেছি সেটাতে ডাটা ট্রান্সফার হবে। তারপরে আমরা আসি, তাহলে আমাদের তিনটা জিনিসে আলোচনা হয়েছে, আরেকটা জিনিস রয়েছে অটো কমপ্লিট। তো অটো কমপ্লিটের ব্যাপারে এখানে বলা হচ্ছে দ্য অটো কমপ্লিট অ্যাট্রিবিউট কন্ট্রোলস whether the browser can automatically suggest or fill in previously entered information in a form। অর্থাৎ পূর্বে যে সকল ডাটাগুলো মানে ইনপুট করা হয়েছিল সেই ডাটাগুলো অটোমেটিক ভাবে সাজেশন আকারে দেখা হবে কিনা, বা ফুল হয়ে অটোমেটিক ফিল আপ হবে কিনা, এই ধরনের যদি আমরা কনফার্মেশন পেতে চাই তাহলে আমাদের অটো কমপ্লিট অন করে দিতে হবে। সেই ক্ষেত্রে হবে কি, আমরা নাম লেখার আগেই সাজেশন চলে আসবে, আমরা ইমেল অ্যাড্রেস লেখার আগে ইমেল অ্যাড্রেস একটা চলে আসবে। এই ধরনের বিষয়গুলো আমরা, এই সুবিধাগুলো পাবো যদি আমরা অটো কমপ্লিট অন করে দেই। আর যদি অটো কমপ্লিট অফ করে দেই তাহলে আস্ক দ্য ব্রাউজার নট টু অটো কমপ্লিট দ্য ফাইল অর ফর্ম। সেই ক্ষেত্রে বলবে যে কোনো অটো কমপ্লিশনের দরকার নাই, একেবারে কোনো কিছু সাজেশন আকারেও আসবে না, অটোমেটিক ওই ফিল্ডগুলো ফিল আপ হবে না। তাহলে আমরা অন অফ দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি, সাধারণত আমরা অন ব্যবহার করে থাকি। তারপরে আমরা পরবর্তীতে যাই ফর্ম কন্ট্রোল। তো ফর্ম কন্ট্রোল হলো কি জিনিস, এখানে যা বলা হচ্ছে যে ফর্ম কন্ট্রোলস আর দ্য এইচটিএমএল এলিমেন্টস, অর্থাৎ ফর্মের কন্ট্রোলগুলো হলো মূলত এইচটিএমএল এলিমেন্টস দ্যাট অ্যালাউ ইউজার টু এন্টার, সিলেক্ট অ্যান্ড সাবমিট ইনফরমেশন। অর্থাৎ যার মাধ্যমে, যে এলিমেন্টগুলোর মাধ্যমে ডাটা এন্ট্রি করা হয় বা এন্টার করা হয় বা টাইপ করা হয় বা সিলেক্ট করা হয়, যেমন কান্ট্রি, আমি যে কোনো একটা সিলেক্ট করব, মেল ফিমেল সিলেক্ট করব, এই ধরনের,
এবং সাবমিট করা হয়। এই যে জিনিসগুলো, এই যে এলিমেন্টগুলো ইউজ করা হয়, এই প্রত্যেকটা এলিমেন্টই হলো, যেমন এন্ট্রি করার জন্য ইনপুট, সিলেক্ট করার জন্য হলো অপশন, সিলেক্ট অপশন, তো এই ধরনের, বা সাবমিটের জন্য সাবমিট বাটন। তো এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে ফর্ম কন্ট্রোল ইন এইচটিএমএল। ফর্ম কন্ট্রোল যেমন এখানে বলা হচ্ছে ইনপুট, বাটন, সিলেক্ট, তারপর টেক্সট এরিয়া, আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই। তো এই যে চারটা, 1 2 3 4, এইগুলা আর এইচটিএমএল এলিমেন্ট দ্যাট অ্যাক্ট এজ এ ফর্ম কন্ট্রোল, এগুলা ফর্ম কন্ট্রোল হিসেবে কাজ করে। তো টাইপ অফ ফর্ম কন্ট্রোল, আমরা এই ফর্ম কন্ট্রোলকে বিভিন্ন টাইপে চেঞ্জ করে ফেলতে পারি। বিশেষ করে ইনপুটটাকে, ইনপুট যে ফর্ম কন্ট্রোল, সেটার যদি টাইপ আমি টেক্সট দেই, তাহলে আমরা সেখানে সাধারণ টেক্সট লিখতে পারবো। আমরা যদি পাসওয়ার্ড দেই, টাইপ যদি পাসওয়ার্ড দেই, তাহলে সেখানে আমাদের পাসওয়ার্ড লিখবো। আমরা যদি যে কোনো কিছু লিখি, আমাদের পাসওয়ার্ডটা আমরা জানি, আমরা যদি লিখি সেখানে শুধু হয় স্টার চিহ্নের মতো অথবা রাউন্ড বুলেট চিহ্নের মতো আসবে। তো এটা ওই ফরম্যাটে চলে যাবে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে খেয়াল করার বিষয়, সেটা হলো নেম ইকুয়াল টু নেম, এটা। তারপরে যে এখানেও নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, এইটা আরেকটা অ্যাট্রিবিউট, যেগুলো প্রত্যেকটা কন্ট্রোলের সাথে এই নেমটা বা আইডিটা মানে দেওয়া হয়, কারণ এটা অনেক সময় ডাটা সেন্ডের ক্ষেত্রে গিয়ে কি হিসেবে কাজ করে, এবং এইগুলাকে ডাটাকে আইডেন্টিফিকেশন, ডাটাকে ম্যানিপুলেশনের জন্য এটা দরকার হয়, এই জন্য এগুলো লাগে। এখানে আরো অনেক ইনপুটে আরো অনেক অ্যাট্রিবিউটস আছে, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তো যাই হোক, তারপরে ইমেল ফিল্ডের জন্য টাইপ যদি ইমেল দেই, তাহলে সেখানে শুধু আমরা ইমেল ফরম্যাট দিতে পারবো, অর্থাৎ ইমেলের যে ফরম্যাট, @ চিহ্ন থাকতে হবে লাস্টের, yahoo.com বা যে কোনো একটা ডট দিয়ে থাকতে হবে, এরকম কিছু। নাম্বার দিলে টাইপ দিব নাম্বার, যদি নাম্বার দিই তাহলে আর ক্যারেক্টার নিবে না। তারপরে রেডিও বাটন মানে ইনপুট টাইপ যদি রেডিও দেই, এবং সেই ক্ষেত্রে যদি ভ্যালু দেই মেইল, এবং এরকম ভাবে যদি ফিমেল দেই ফিমেল। ভ্যালু মানে হলো যে মানটা আমরা, মানে অর্থাৎ ওই ইনপুট বক্সে আমরা যা দিব সেটাই ভ্যালু, আবার আমরা সরাসরি ভ্যালু দিয়ে দিতে পারি, এরকম আর কি। তারপরে চেকবক্স মানে হলো, আমরা যদি অনেকগুলোর মধ্যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতো আমরা যে কোনো একটাকে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা টাইপ দিব চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স। তারপর ড্রপ ডাউন লিস্টে আমরা নেম দিব কান্ট্রি, তারপর অপশন, যেমন এখানে ভ্যালু দেওয়া আছে বিডি, তারপর এখানে বাংলাদেশ। তো এইভাবে আমরা অনেকগুলো অপশন, ইন্ডিয়া, নেপাল, আরো পৃথিবীর যত দেশ আছে সব আমরা এখানে যে কোনো একটা সিলেকশনের জন্য এরকম একটা স্ট্রাকচার ইউজ করব। তো এটাও মূলত একটা ফর্ম কন্ট্রোল। তারপরে এরিয়া, ফর টেক্সট এরিয়া, আমরা যদি এরকম দিই টেক্সট এরিয়া, এটা হলো স্টার্টিং ট্যাগ আর এটা হলো এন্ডিং ট্যাগ, এর মাঝখানে আমরা যা লিখবো সবই আমরা মানে এটা দিলে পরে আমাদের ওরকম একটা এরিয়া আসবে, সেখানে আমরা লিখবো। তারপরে ফাইল আপলোড করতে চাইলে টাইপ দিব ফাইল, তাহলে ওরকম ফাইল আপলোডের অপশন আসবে। তারপর আসবে ডেট দিলে ডেট আসবে, টাইম দিলে টাইম আসবে, সাবমিট দিলে বাটন সাবমিট, তো সাবমিট বাটন একটা কন্ট্রোল। তারপরে রিসেট বাটনের ক্ষেত্রে রিসেট যদি দেই, যে আগে যত ডাটা আছে আমি যদি সব ক্লিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা রিসেট বাটন দিব। দিলে পরে কি হবে, যে পূর্বের যতগুলা একটা ফর্মের মধ্যে যতগুলা ফিল্ড আছে সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের যে ফর্মের কন্ট্রোল সেগুলা। তারপরে আসি আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন, আমাদের দ্বিতীয় অংশ। তো ভ্যালিডেশন জিনিসটা কি, যে আমরা যখন ডাটা পাঠাই তখন সেই ডাটাটা পাঠানোর আগে চেক করা যে ডাটাগুলো সঠিক আছে কিনা, যে ফিল্ডে যে ডাটা দেওয়ার কথা ছিল দিছে কিনা, এইগুলাকে চেক করার জন্য যে অপশন থাকে সেটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। তো এখন এখানে যা বলা হচ্ছে তা হলো, ভ্যালিডেশন ইজ এ প্রসেস অফ চেকিং whether ইউজার ইনপুট ইজ কারেক্ট বিফোর সাবমিট দ্য ফর্ম। অর্থাৎ আমাদের এটাকে ভ্যালিডেশনটা হলো একটা প্রসেস, চেক করার প্রসেস, যে আমরা যখন ডাটা পাঠাবো তার আগে চেক করে নেওয়া যে ডাটাগুলা সঠিক আছে কিনা। তো এটার মাধ্যমে কি হয়, হোয়াই ইজ ভ্যালিডেশন ইম্পর্টেন্ট, মানে ভ্যালিডেশন কেন এত গুরুত্বপূর্ণ।
কারণ হলো প্রিভেন্টস ইনকারেক্ট ডাটা। এটা কি করে? ইনকারেক্ট ডাটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ ইনকারেক্ট ডাটা যেতে দেয় না। তারপরে ইমপ্রুভ সিকিউরিটি, এটা নিরাপত্তা বৃদ্ধি করে, যেহেতু ইনকারেক্ট ডাটা যেতে দেয় না, কোনো ধরনের উল্টাপাল্টা ডাটা প্রবেশ করতে পারে না, সেই জন্য সিকিউরিটিটা বৃদ্ধি পায়। এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে ডাটা এন্ট্রির ক্ষেত্রে ইউজারের অভিজ্ঞতার দরকার হয় এবং এই ডাটা এন্ট্রির ক্ষেত্রে ইউজারের এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়। তারপরে রিডিউস দ্য সার্ভার প্রসেস। আচ্ছা, যেহেতু প্রথমেই এটাকে ভ্যালিডেট করে ডাটাকে পাঠানো হয়েছে, অতএব সার্ভারে আলাদাভাবে ভ্যালিডেট করা বা ফিল্টারিং করার কোনো প্রয়োজন নয়। সেই ক্ষেত্রে সার্ভারের যে প্রসেসিং যে টাইম সেটা কমে যায়, এই জন্য এটা এখানে বলা হচ্ছে যে রিডিউস সার্ভার প্রসেসিং। তারপরে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে একটা এইখানে রিকোয়েস্ট ফিল্ড ভ্যালিডেশন। আমরা এইটুকু স্ক্রিপ্ট কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা আমাদের যে এখানে আমরা পেস্ট করে দিই, এটা বিশেষ করে এইখান থেকে এই পর্যন্ত ডিলিট করি, তারপরে এইটুকু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এটুকু পেস্ট করে এখানে কি বলা হয়েছে তা আলোচনা করি। তো এইখানে মূলত আমরা যদি আর একটু বড় করে দেখি, বডি থেকে শুরু, তো এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে, টাইপ হলো টেক্সট, আইডি হলো নেম। তো আমরা আইডি অথবা নেম, ওটা নেমও ব্যবহার করতে পারি। তো এখানে আইডি দেখানো হয়েছে। তারপরে বাটন অন ক্লিক, অন ক্লিকে কি হবে? অন ক্লিকে সাবমিট হবে। যাই হোক, অন ক্লিকের মাধ্যমে কি হবে? এখানে ব্র্যাকেটের ভিতরে দেখাচ্ছে কি যে ইনভার্টেড কমার ভিতরে দেখাচ্ছে যে একটা ফাংশন কল হবে। তো সেই ফাংশনটার নাম হলো ভ্যালিডেট। তো এই ফাংশন কল হলে কি হবে? এই ফাংশন যেখানে আছে, এই যে স্ক্রিপ্টিং এর ভিতরে আমি এই ফাংশনটাকে লিখে রেখেছি। তো এখানে ফাংশনের কাজ হলো কি যে সে করবে কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম, অর্থাৎ এই যে আইডি বিশিষ্ট যে এই যে কন্ট্রোলটা বা এই যে এলিমেন্টটা রয়েছে, সেখানে তার যে ভ্যালু, অর্থাৎ সেখানে আমরা যা লিখবো বা তার যে ভ্যালু যে যদি থাকে সেটা নেমের ভিতরে আসবে। এবং নেমের ভিতরে আসার পরে ইফ নেম ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, যদি নেমটা ফাঁকা থাকে তাহলে একটা অ্যালার্ট মেসেজ আসবে, সেটা হলো নেম ক্যান নট বি এমটি। মানে আমরা নামকে কখনো এমটি, নাম ফিল্ডটাকে কখনো এমটি রাখতে পারবো না, আমরা যে কোনো একটা নাম দিতে হবে। তার মানে এটা দ্বারা কি হলো? যে একটা ভ্যালিডেশন হলো যে আমরা এই ফিল্ডটা, একটা ফর্মে অনেকগুলো ফিল্ড থাকে, আমরা নামের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে যখন আমরা কোনো কিছু এন্ট্রি করব না, তখন সাথে সাথে কিন্তু সাবমিট করার সাথে সাথে সেটা অ্যালার্ট মেসেজের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করছে যে এটা এমটি করা যাবে না। তো এই যে একটা ভেরিয়ার তৈরি করা, এই যে একটা সাবমিটের আগে একটা ভেরিয়ার তৈরি হলো, যে অবশ্যই আমাকে শর্ত দিয়ে দেওয়া হলো ওই ফিল্ড এন্ট্রি করতে হবে, অর্থাৎ টাইপ করে দিতে হবে যে কোনো একটা নাম। এটাই মূলত এক ধরনের ভ্যালিডেশন। তারপরে আমরা তাহলে এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ভ্যালিডেশন কিভাবে করা হয়। এখানে জাস্ট একটা ইনপুট বাটনে একটা ভ্যালিডেশন তৈরি করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এটাকে রান করে দেখি, এটা আমরা একটু রান করি, যেহেতু আমরা এটা কোডটা আলোচনা করেছি, রান করি। আমরা এখানে যদি সরাসরি সাবমিট দেই তাহলে কিন্তু এই মেসেজটা আসতেছে যে নেম ক্যান নট বি এমটি। এখন আমরা যদি এখানে টাইপ করি তারপরে সাবমিট দেই তাহলে কিন্তু আর সেই মেসেজটা আসছে না। তো এটা আমরা নিজেদের মতো করে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এখানে প্রোগ্রামিং করে দিয়ে দিতে পারবো। আমরা যে কোনোভাবে এখানে একটা পদ্ধতি তোমরা ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারবা। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো রেগুলার এক্সপ্রেশনস। তো এটাকে সংক্ষেপে বলে রেগেক্স। রেগেক্স মূলত একটা প্যাটার্ন, কতগুলা প্যাটার্ন, যে প্যাটার্নের মাধ্যমে সার্চ, ম্যাচ এবং ভ্যালিডেশন অথবা রিপ্লেস টেক্সট এই কাজগুলা করা হয়। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এ রেগুলার এক্সপ্রেশন regex is a pattern used to search, match, validate and replace text। অর্থাৎ এই regex এর মাধ্যমে
বা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এগুলা ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা খুঁজে বের করতে পারি, তারপরে ডাটার সাথে ম্যাচ করাইতে পারি, অথবা আমরা ভ্যালিডেশন তৈরি করতে পারি যে এইটা না হইলে এরকম হবে না, এই কাজগুলো করতে পারি। তারপরে রিপ্লেস করতে পারি, অর্থাৎ একটা ডাটার পরিবর্তে আরেকটা ডাটা, একটা লেখার পরিবর্তে আরেকটা লেখা আমরা সংযোজন করতে পারি। এই ধরনের যে প্যাটার্নগুলোকে বলা হচ্ছে রেগএক্স, রেগুলার এক্সপ্রেশন। আমি রেগএক্স এর একটা ফাইল এই টিউটোরিয়ালে অর্থাৎ এই মডিউলের সাথে দিয়ে দিব। ডিটেলস পড়তে চাইলে, ডিটেলস জানতে চাইলে ওইটা পড়তে হবে। আর ওইটা না পড়লে আসলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। তারপরে আমি যতটুকু আলোচনা করব বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে এটার সিনট্যাক্সটা এরকম যে এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ এর ভিতরে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে একটা প্যাটার্ন বা একটা লেখা দিতে হবে। তো প্যাটার্ন আকারে আমরা যদি একটা এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। যেমন এখানে লেট, লেট মানে আমরা জানি যে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে ইকুয়াল টু, এখানে এরকম মানে যে ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, মাঝখানে প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, প্যাটার্নের স্টার্ট হলো এটা, এটা হলো ক্যারট, ক্যারেট, তারপরে এখানে ক্যারেট মানে হলো স্টার্ট, আর এটা হলো ডলার চিহ্ন, এটা মানে এন্ড। তো এখন কথা হলো এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া হয়েছে এখানে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে অবশ্যই স্মল ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার থাকতে হবে একটা। অর্থাৎ আমরা যে কোনো কিছু, আমরা যে কোনো কিছু পাসওয়ার্ড দিই বা ইমেল দিই বা একটা নাম লিখি, আমরা যদি সেই নামের মধ্যে যদি সকল কিছু সংখ্যা দেই তাহলে হবে না। বলা হচ্ছে এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে, হয় ক্যাপিটাল লেটার হবে, না হয় স্মল লেটারে যে কোনো একটা স্ট্রিং হবে বা বাক্য হবে, কিন্তু কোনো নাম্বার বা অন্য কিছু স্পেশাল চিহ্ন টিহ্ন হতে পারবে না। এটার মিনিং। অর্থাৎ এটার এই যে এই ধরনের প্যাটার্নের আগে পরে এইটুকুর মধ্যে এইটুকু চেঞ্জ হবে, আর বাকি যে এইটুকু আছে, এই যে এটা ক্যারট এবং এখানে যে ডলার চিহ্ন বা এটাকে সূচক চিহ্ন বলা যেতে পারে, যে এক্সপোনেনশিয়াল সাইন। তো এর মাঝখানে এই যে এইটুকু কিন্তু পরিবর্তনশীল, প্যাটার্ন চেঞ্জ হতে পারে। এখানে বলা হচ্ছে যে ক্যারেক্টারের কথা, স্মল লেটার ক্যাপিটাল লেটার হইতে পারে, সেটা সংখ্যা হইতে পারে, স্পেশাল চিহ্ন, তো সেগুলোর জন্য আবার আলাদা। তো বাকি এই জিনিসগুলা কিন্তু ফিক্সড। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটার সমাপ্তি, এটা শুরু, আর এটা এখানে শুরু, এখানে সমাপ্তি। তো যাই হোক, এটা একটা প্যাটার্ন, একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, উই ক্যান ইউজ রেগুলার এক্সপ্রেশন টু চেক whether a email address is valid। একটা ইমেল অ্যাড্রেস কি ভ্যালিড কিনা, ইমেল অ্যাড্রেস যেভাবে ফরম্যাটে থাকে @ চিহ্ন তারপর .com, এটা ভেরিফাই করার জন্য আমরা রেগএক্স ব্যবহার করতে পারি। whether a পাসওয়ার্ড কন্টেইন দ্য নাম্বারস, একটা পাসওয়ার্ডের নাম্বার থাকতে পারে, স্পেশাল চিহ্ন থাকতে পারে, ছোট হাতের বড় হাতের, তারপরে একটা ল্যাঙ্ক থাকতে পারে। এই যে শর্তগুলা, এটা আমরা এইটার মাধ্যমে চেক করতে পারি। এই যে whether a পাসওয়ার্ড কন্টেইন নাম্বার আমরা চেক করতে পারি, উই ক্যান ইউজ টু চেক করতে পারি। তারপরে স্ট্রিং কন্টেন অনলি লেটার, যে আমরা একটা স্ট্রিং এর মধ্যে শুধু লেটার থাকবে, সেটা আমরা চেক করতে পারি। তারপরে whether a ফোন নাম্বার হ্যাজ দ্য কারেক্ট ফরম্যাট, সেটা কারেক্ট ফরম্যাটে কোনো ফোন নাম্বার আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তারপরে আমরা whether a ওয়ার্ড এক্সিস্ট ইনসাইড এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভিতরে কোনো একটা ওয়ার্ড আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। স্ট্রিং স্টার্ট অর এন্ড উইথ এ পার্টিকুলার ক্যারেক্টার, আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা নির্দিষ্ট বর্ণ শুরু এবং শেষ হলো কিনা সেটাও আমরা এটার মাধ্যমে রেগএক্স এর মাধ্যমে চেক করতে পারি। তো প্রথমে আমরা এখানে অনেকগুলা পয়েন্ট আছে যেগুলা দিয়ে রেগএক্স এর যে ফাংশনালিটি আলোচনা করা হয়েছে। তো ক্রিয়েটিং এ রেগএক্স এক্সপ্রেশন, এখানে রেগএক্স এক্সপ্রেশন ক্রিয়েট করে দেখাচ্ছে। তো দেয়ার আর টু কমন ওয়েজ টু ক্রিয়েট রেগএক্স ইন জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ দুই ধরনের আমরা রেগএক্স তৈরি করতে পারি, দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটা হলো সরাসরি লেট
প্যাটার্ন ইকুয়াল টু এরকম আমরা লিখলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভিতরে একটা শব্দ দিয়ে দিলাম, সরি, এটা দিয়ে আমরা একটা ভেরিয়েবলে এটা রাখলাম। এটা একটা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে রেগেক্স লিটারেল, অর্থাৎ বর্ণমালা দিয়ে রেগেক্সকে সরাসরি। আরেকটা হলো পদ্ধতি, দ্বিতীয় মেথড হলো রেগেক্স অবজেক্ট ব্যবহার করা। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, লেট পি ইকুয়াল টু নিউ রেগেক্স, তারপরে ভিতরে এই যে হ্যালো দেওয়া হয়েছে। তো এটার যদি আউটপুট দেখি তাহলে অলমোস্ট এটার মতোই। তার মানে আমি এইভাবে সরাসরিও দিয়ে দিতে পারি, অথবা আমরা এইভাবে একটা অবজেক্ট তৈরি করা, অবজেক্ট তৈরি করার যে আমরা জানি যে কিভাবে অবজেক্ট তৈরি করা হয়। আমরা যদি এটাকে বড় করি, আমরা জাভা স্ক্রিপ্ট জাভাতে আমরা দেখেছি কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করার জন্য নিউ কিওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপরে যে অবজেক্ট, যে ক্লাসের অবজেক্ট তৈরি করব সেই ক্লাসের নাম, অর্থাৎ এটা একটা কনস্ট্রাক্টর, তারপরে কি তৈরি করব আমরা সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে যে জিনিসটা আসছে আমাদের সেটা মূলত একটা অবজেক্ট। তো এই অবজেক্টের মাধ্যমে, অর্থাৎ রেগেক্স এক্স যে অবজেক্ট, এই অবজেক্টের মাধ্যমে আমরা একটা কি করলাম, এখানে একটা প্যাটার্ন তৈরি করব। এভাবেও করা যায়, এইভাবে সরাসরি করা যায়। আমরা যদি এটাকে রান করি, আমরা যে কোনো একটা ইয়াতে গিয়ে আমরা এটা রান করে দেখি, F12 আমরা এখানে যদি রান করি, এখানে কি বলা হচ্ছে, লেট পি ইকুয়াল টু নিউ রেগেক্স হ্যালো, তারপরে এটা আউটপুট দেখাবে। এটার আউটপুটটা কি আসে, এটার পি এর ভিতরে কি আসছে, এটার কারণে সেটা দেখি। এই যে হ্যালো ফরওয়ার্ড স্ল্যাশ হ্যালো ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ আমরা এটা দিয়ে এটা মানে এভাবে না লিখে আমরা ওইটা সরাসরি দিয়ে আমরা এরকম তৈরি করতে পারি। অর্থাৎ আমরা কি করলাম, এইরকম যদি না থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ শুরু শেষ না থাকলে তো সেটা রেগুলার এক্সপ্রেশন হবে না। তাহলে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করা যায় এটা দিয়ে। তারপরে ইউজিং টেস্ট একটা মেথড, এই মেথডের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে একটা প্যাটার্ন আছে কি নাই, কোনো একটা শব্দের মধ্যে বা কোনো একটা ইমেলের মধ্যে এটা কি আছে কিনা, এক্সিস্ট করে কিনা, সেটা চেক করার জন্য আমরা টেস্ট নামক মেথডকে আমরা ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে, এখানে আমরা যদি দেখি লেট প্যাটার্ন ইকুয়াল টু এটা, এই প্যাটার্ন মানে একটা যে কোনো একটা ভেরিয়েবল, এটা আমরা এইভাবে নিয়ে সমান এটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এরকম করি, লেট রেজাল্ট ইকুয়াল টু প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন মানে এটা, প্যাটার্ন ডট টেস্ট হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড যে শব্দটা, যে বাক্যটা, এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কি এই প্যাটার্ন আছে কিনা, হ্যালো প্যাটার্ন আছে কিনা সেটা চেক করা। কনসোল ডট আউটপুটে যদি আমরা রেজাল্টটা দেখি, তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আছে, যদি ফলস হয় তাহলে নাই। তো এখানে যেটা বলা হচ্ছে যে এটার আউটপুট আসবে ফলস, কারণ কি এখানে আমরা দেখতেছি স্মল লেটারে আছে, আর এখানে আছে হ্যালোটা ক্যাপিটাল লেটারে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ফলস আসবে। আমরা যদি এখানে ক্লিয়ার করে নেই, আমরা এখানে যদি দেখি এটা, তো এইখানে আছে হলো স্মল লেটারে প্যাটার্ন, আর এখানে আমাদের হ্যালোটা আমরা যে পরে যে একটা প্যাটার্ন টেস্টের জন্য যে সেন্টেন্স ব্যবহার করেছি, সেই সেন্টেন্সে হ্যালোটা আছে প্রথমটাই ক্যাপিটাল লেটার, যার কারণে এখানে আমরা যখন আউটপুটটা দেখতে চাচ্ছি তখন কিন্তু এটা ফলস দেখাবে। কারণ কি, এটা হ্যালোর এইচটা স্মল লেটারে নাই, ক্যাপিটাল লেটারে আছে। আর যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা কেস সেন্সিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য এরকম হচ্ছে। তো এখন আমরা যদি আবার এটা ক্লিয়ার করে আমরা যদি এরকম করি যে আমরা এটাকে জাস্ট স্মল লেটার দিয়ে দিই, তাহলে কিন্তু রেজাল্ট উল্টে যাবে, কারণ তখন এটা কিন্তু এক্সিস্ট করে। এখানে যেভাবে আছে এটা কিন্তু এখানে সেভাবে দেখাচ্ছে, মানে এখানে আমরা লেখাটা আমরা এটা স্মল লেটারে লিখেছি, যার কারণে এটার সাথে এটা ম্যাচ করে গেল, যার কারণে এটা ট্রু। তো এই যে এইভাবে ম্যাচ করানো হয়, এই যে বলা হচ্ছিল যে রেগেক্স দিয়ে ম্যাচ করানো হয় কোনো শব্দকে, তার মানে শব্দকে ম্যাচ করা বা সার্চ করা যে এটা এই শব্দটা এখানে আছে কিনা, সেটাও তো এটার মাধ্যমে করা যাচ্ছে। তারপরে
এখানে কেস সেন্সিটিভের কারণে যেটা হয়েছে এটা আমরা দেখলাম। তারপরে হলো কেস সেন্সিটিভ ইনসেন্সিটিভ সার্চ। আমরা যদি এতক্ষণ কেস সেন্সিটিভের কারণে দেখলাম যে আমাদের ওটা হলো না, আমাদের কিন্তু আউটপুট ঠিক আসে নাই। এখন যদি আমরা এটা দিই, একটু খেয়াল করো যে আমরা যদি এই জায়গায় এই ক্লিয়ার করে নিই, এখানে যদি আমরা এই দুইটা লাইন দিই যে লেট প্যাটার্ন ইজ এটা, আবার ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশের পরে আই দিলাম, আই মানে হলো কেস ইনসেন্সিটিভের আই, অর্থাৎ হয়তো এটা স্মল লেটার হোক আর ক্যাপিটাল লেটার হোক, ওইটা কোনো বিষয় না, এটা কেস সেন্সিটিভ না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কিন্তু ট্রু আসবে, কারণ আমি তো এখানে আই ইউজ করেছি, আগেরটা কিন্তু আই ছিল না। এটা দিয়ে দিলে কেস সেন্সিটিভ আর থাকে না, কেস সেন্সিটিভ উঠে যায়। এবং এখানে এক লাইনে, আগে যেটা 3 লাইনে হয়েছিল, এখানে ওই পরের 2 লাইনকে এক লাইনে নিয়ে আসছে, অর্থাৎ সরাসরি এটা কোনো ভেরিয়েবলে না দিয়ে এই অংশটাকে সরাসরি এখানে দেখানো হয়েছে, যার কারণে এরকম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা যাই পরবর্তীতে, কমন রেগেক্স ক্যারেক্টার। কি কি ক্যারেক্টার ব্যবহার করে, যেমন এ ব্যবহার করতে পারে, ম্যাচেস দ্য ক্যারেক্টার এ, তা ডট ইউজ করলে এনি সিঙ্গেল ক্যারেক্টার ডট ডট ব্যবহার করে। যদি তারপরে এটা যদি ক্যারট ব্যবহার করে, তাহলে বিগিনিং অফ স্ট্রিং, স্ট্রিং এর শুরু বোঝায়, এটা হলো এন্ডিং অফ স্ট্রিং ডলার চিহ্ন দিয়ে। তারপরে অ্যাস্টারিক চিহ্ন হলো জিরো আর মোর টাইমস, কোনো একটা জিনিস যদি এক অথবা শূন্য অথবা তার একাধিকবার আসে, কোনো একটা ইয়ার মধ্যে থাকে প্যাটার্নের মধ্যে, সেক্ষেত্রে স্টার। প্লাস হলো ওয়ান অর মোর, অর্থাৎ ওয়ান অর মোর টাইমস, এটা হলো জিরো আর মোর, আর এটা হলো ওয়ান অর মোর। তারপরে হোয়াট চিহ্ন হলো জিরো অর ওয়ান টাইম। এরকম ভাবে এন হলো একটা সংখ্যা, এখানে এক্স্যাক্টলি এন টাইমস মানে 4 হয় 4 বার। এখানে হলো এন এম মানে অর্থাৎ 4 6, অর্থাৎ 4 এবং 6 এর মাঝখানে। তারপরে এটা হলো স্কোয়ার ব্র্যাকেট ক্যারেক্টার সেট, এটা ক্যারেক্টার সেটটা এটার ভিতরে হয়। এই চিহ্নটা যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, নট ইন দা ক্যারেক্টার সেট, সেক্ষেত্রে বোঝাবে কি, এটা যদি এই এই যে এখানে যেটা বলা হচ্ছে যে এটা বিগিনিং বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশের পরে যদি এটা থাকে তাহলে বিগিনিং, আর যদি এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এটা থাকে তাহলে এটা দিয়ে নেগেটিভ বোঝাবে আর কি, নট ইন দা ক্যারেক্টার সেট, এই ধরনের নেগেটিভ বোঝাবে। তারপরে এটা দিয়ে গ্রুপিং করা, মানে ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে গ্রুপ করা, যে একটা কতগুলো জিনিসকে আমরা যেরকম গ্রুপ করি এরকম গ্রুপ করার জন্য। তারপরে তারপরে এটা হলো ব্যাক স্ল্যাশ দিয়ে ডি দিলে বোঝায় ডিজিট, আর যদি ক্যাপিটাল দেওয়া হয় তাহলে নট ডিজিট, আর এটা ওয়ার্ড দিলে হলো ওয়ার্ড ক্যারেক্টার, আর ক্যাপিটাল লেটার দিলে নট এ ওয়ার্ড ক্যারেক্টার। এস দিলে হলো হোয়াইট স্পেস, আর ক্যাপিটাল এস দিলে নট হোয়াইট স্পেস। তো এইগুলা অনেক জিনিস ব্যবহার করে। তোমরা যদি ওইটা রেগেক্সের যে পেজটা আমি দিয়ে দিয়েছি ওটা যদি স্টাডি করো, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ইমেল ভ্যালিডেশন করব কিভাবে রেগেক্স দিয়ে, সেটা এখানে আলোচনা করি। সে একটা ইমেলের মধ্যে কি জিনিস থাকে, প্রথমেই আমরা যদি এটা স্টার্ট এবং এটা হলো এন্ডিং, এবং এখানে ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ। তো এইখানে এই যে এর ভিতরে কি আছে, প্রথমেই নট চিহ্ন, যেহেতু একটু আগে বলা হচ্ছে যে এটা মানে নট আর এটা মানে স্টার্ট, যেহেতু এটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, এটা মানে নট। নট এটা মানে কি, হোয়াইট স্পেস মানে কি, হোয়াইট স্পেস নাই এবং অ্যাট দ্য রেট চিহ্ন নাই, মানে অর্থাৎ প্রথম অংশ, একটা ইমেলের প্রথম অংশে এটা কি থাকে, একটা নাম থাকে। সেই ক্ষেত্রে কি কি থাকতে পারবে না, এটার নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, আর নামের মধ্যে কোনো অ্যাট দ্য রেট চিহ্ন থাকতে পারবে না, যে প্রথম অংশে। তারপরে প্লাস, প্লাস দিয়ে পরবর্তীতে বলা হচ্ছে যে অ্যাট দ্য রেট চিহ্ন থাকবে, তারপরে কি অ্যাট দ্য রেট চিহ্ন থাকবে। তারপরে বলা হচ্ছে কি যে আবার শুরু হলো, এই একই রকম এটার মতো, যে এখানে একটা নাম থাকবে, যেমন এখানে gmail.com একটা নাম বা অন্য যে কোনো একটা নাম থাকবে, এইটুকু। তারপরে কি, তারপরে প্লাস চিহ্ন, আবার প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের পরে কি থাকতেছে যে এখানে একটা ডট চিহ্ন। এই যে
স্ল্যাশ ডট দিলে, ব্যাকে স্ল্যাশ ডট দিলে হয় কি যে ডট চিহ্নের মতো ফাংশন করে। আর যদি এখানে ডট দেওয়া হয় তাহলে ওয়ান অর মোর, একটু আগে আলোচনা করা হয়েছিল, অন্য মিনিং হয়ে যায়। তো আমরা যদি এইটাকে ডটের জায়গায় দিতে চাই তাহলে এইভাবে দিব, ব্যাক স্ল্যাশ ডট। আর এইখানে তো এটা তো সরাসরি এই চিহ্নটা সরাসরি এখানে আসছে। আরেকটা জিনিস হলো এই ব্র্যাকেটের ভিতরে আবার সেই আগের রিপিটেশন, কারণ এই অংশেও একটা শব্দ, এটার মধ্যে অ্যাট দ্য রেট এবং স্পেস থাকতে পারবে না। তো এইভাবে যদি একটা প্যাটার্নে আমরা এই শর্তগুলো জুড়ে দিয়েছি, এখন এই যে প্যাটার্নটার সাথে যদি মিলে যায় কোনো একটা ইমেলের ফরম্যাট, তাহলেই কেবল সেটা ভ্যালিড হবে, আর না মিললে ভ্যালিড হবে না। যেমন এখানে বলা হচ্ছে যে এইটা হলো এটা প্যাটার্নটা, যে লেট ইমেল প্যাটার্ন ইকুয়াল টু এটা, এখানে একটা যে কোনো ভেরিয়েবলের নাম পি বা অন্য কিছু দিতে পারি, ই দিতে পারি, এখানে ইমেল প্যাটার্ন দেওয়া হয়েছে। লেট ইমেল ইকুয়াল টু, যদি ইমেল এটা হয় তাহলে ইফ ইমেল প্যাটার্ন ডট টেস্ট ইমেল, টেস্ট মেথড ব্যবহার করা হয়েছে, যদি এটা হয় তাহলে ভ্যালিড ইমেল, আর যদি না হয় ইনভ্যালিড ইমেল। আমরা যদি এইটুকুকে কপি করে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এইটা আমরা এখানে দেওয়ার পরে আমরা যদি এটা রান দিই, রান দিলে ভ্যালিড ইমেল আসতেছে। আমি যদি আবার ক্লিয়ার করে, আমি যদি এটা দিয়ে এখানে জাস্ট একটু একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে কি রান করবে, ইনভ্যালিড ইমেল, মানে ওখানে স্পেস পড়ে গেছে। তারপরে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি এখানে এটার জায়গায় একটা অ্যাট দ্য রেট চিহ্ন দিয়ে দিই ভিতরে, তাহলে কি ভ্যালিড হবে, ইনভ্যালিড হবে। তার মানে শক্তিশালী একটা টুল বা প্যাটার্ন, যে প্যাটার্নের মাধ্যমে আমরা ইমেলকে ভ্যালিডেট করতে পারবো। তো এইগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে পাসওয়ার্ড ভ্যালিডেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টারে হইতে হবে, অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, কমপক্ষে একটা আপার কেস লেটার থাকতে হবে, কমপক্ষে একটা স্মল লেটার থাকতে হবে, এবং কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে, একটা নাম্বার বা সংখ্যা থাকতে হবে। উই ক্যান ইউজ, আমরা এই ক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি। তো এই প্যাটার্নের মিনিংটা আমি বলি। তো এইখানে বলা হচ্ছে এই যে অংশটুকু, এটা তো গ্রুপিং এর জন্য, হ্যাঁ, তারপরে এখানে একটা গ্রুপ, তারপরে এখানে একটা গ্রুপ, তারপরে এখানে একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে এটা মানে কি, এটা শুরু, এখানে শেষ। তো এই গ্রুপে এই যে এইটুকু মানে হলো পজিটিভ ফরওয়ার্ড লুকিং, অর্থাৎ এটা সব জায়গায় আছে, এখানেও আছে, এটাও আছে। এটা মানে বলতেছে যে তুমি পরবর্তীতে কি আছে সেটি চেক করে দেখো। তো এটা চেক করে দেখার জন্য পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে যে বলা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার এক বা তার অধিক সময় থাকতে পারে, সেই জন্য এই ক্যারেক্টার দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা জিনিস, যেমন এখানে বলা হচ্ছে যে স্টার মানে কি, এনি ক্যারেক্টার 0 অর মোর টাইমস, যে কোনো ক্যারেক্টার 0 অথবা তার চেয়ে বেশি সময়। তারপরে দিস ইজ এ পজিটিভ লুক, মানে এটা দ্বারা এইটুকু দ্বারা এটা বোঝানো হচ্ছে দিস ইজ এ পজিটিভ লুক হেড। আর তারপরে এটা হলো এনি ক্যারেক্টার 0 অর মোর টাইমস, যদি এরকম হয় ডট স্টার থাকে। তারপরে এই টোটালটাকে মিলে, এই যে এইটুকু মিলে কিন্তু একটা সেট, এটা বোঝাচ্ছে অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, আর এখানে স্মল লেটার, এটা অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, আর অ্যাটলিস্ট ওয়ান ডিজিট। তারপরে বলা হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, কমপক্ষে 8 ক্যারেক্টার থাকতে হবে। তার মানে এই পুরাটার মিনিংটা হলো এটা, যে প্রথমে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপরে স্মল লেটার থাকতে হবে, তারপরে ডিজিট থাকতে হবে, তারপরে অবশ্যই 8 ডিজিটের হইতে হবে। এখন আমরা যখন এটাকে স্ক্রিপ্টিং এ গিয়ে এটাকে তারপরে পাসওয়ার্ড একটা দিলাম, হ্যালো, এটা কি সঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা যদি আমাদের ব্রাউজারে কনসোলে যাই, এটা রিফ্রেশ দিয়ে আমি এটা দেই, দেওয়ার পরে দেখা যাবে কি যে এইখানে আমরা যেটা দিলাম সেটা যদি ভ্যালিড পাসওয়ার্ড হয়,
তাহলে সে ট্রু দেখাবে। আচ্ছা, এখানে আমরা যদি এটা আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা যদি এখানে স্পেস দেই, নিবে কি? তা নিবে। আমরা যদি একটু ছোট করে দেই তাহলে কি নিবে? এখানে কয়টা হলো? 4 4 6 ফলস। তার মানে আমাদের শর্ত থাকতে হবে। তারপরে এখানে আমি যদি সংখ্যা না দিতাম বা ছোট হাতের না দিতাম, তারপরে বড় হাতের না দিতাম, তাহলে কিন্তু ভুল দেখাতো। যেমন আমি আবার দেখাচ্ছি, আমি এখানে এটাকে এইচটাকে স্মল করে দিলাম, তাহলে এখন আর কোনো ক্যাপিটাল নাই, তাহলে কিন্তু ফলস দেখাবে। তো এই জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিন্তু এই প্যাটার্নের মাধ্যমে ফিল আপ করা হচ্ছে, ফিল আপ হচ্ছে। তারপরে আসি ম্যাচ মেথড। ম্যাচ মেথড মানে হলো যে একটা নির্দিষ্ট শব্দকে ম্যাচ করানো। যেমন এখানে এই ম্যাচ মেথড রিটার্ন দ্য ম্যাচিং টেক্সট। এখানে বলা হচ্ছে যে এটা হলো প্যাটার্ন ইকুয়াল টু ডিজিট প্লাস এখানে ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে জি এবং আই। আই মানে হলো ইন কি সেন্সিটিভ, ইন কেস সেন্সিটিভ, ইন কেস সেন্সিটিভ, অর্থাৎ কেস সেন্সিটিভ হবে না। তো এই ধরনের ডিজিট এইখানে আছে কিনা, এই শব্দটার, এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ম্যাচ করবে। ম্যাচ করার পরে সেটা রেজাল্টটা এখানে করবে, অর্থাৎ তার সাথে ম্যাচ করার জন্য, এবং যেটা ম্যাচ করবে সেটা এই রেজাল্টের ভিতরে চলে যাবে। আবার বলছি যে এখানে কি কাজ হচ্ছে, একটু এটা এটা আমি এখান থেকে কনসোলে নিয়ে যাই রিফ্রেশ দিয়ে। এখানে যেটা বোঝাচ্ছে যে এই লাইনটা ডিলিট করে দিই। তো এখানে যেটা বোঝাচ্ছে যে এইটা আমার একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে যদি এই প্যাটার্ন, এই যে প্যাটার্ন যেটা দেওয়া হয়েছে, এই প্যাটার্ন অর্থাৎ রেগেক্স যে প্যাটার্ন দেওয়া হয়েছে সেই প্যাটার্নের সাথে ম্যাচ করে, যদি ম্যাচ করে, ম্যাচ ম্যাচ মেথড ব্যবহার করা হচ্ছে, তাহলে এইটা ম্যাচ, এটা ম্যাচ পি, পি মানে এটা যদি করে, এবং করার পরে যে রেজাল্টটা আসবে, যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা এখানে আউটপুটে দেখাবে। আমরা যদি এটা আউটপুট দেখি, তার মানে এখানে এইগুলা হলো সব ডিজিট এবং এগুলো আউটপুট এখানে দেখাচ্ছে। এটাই হলো এটার কাজ, ম্যাচ নামক যে মেথডের কাজ। আমরা একটা মেথড শিখলাম। তো তারপরে আমরা রিপ্লেস, আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে রেগেক্স এর মাধ্যমে রিপ্লেস করা যায়, ম্যাচ করানো, রিপ্লেস করানো, ভ্যালিড করানো, এইগুলা সার্চ করা। তাহলে আমরা সবগুলাই প্রমাণ করলাম। লাস্ট হলো রিপ্লেস করা। যেমন এখানে একটা টেক্সটে আমি ক্যাটের পরিবর্তে ডগ দিব। এখানে আমাদের আছে হলো আই লাইক ক্যাটস। এটা পরিবর্তে যখন এই লাইন এক্সিকিউট হবে তখন রেজাল্টের মধ্যে চলে আসবে ডগ। এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে যাই, এটাকে রিফ্রেশ করে নিলাম। সরি, আমার কপিটা মনে হয় না। এইখানে আমাদের এই যে এই লেখাটা, অর্থাৎ এই যে রিপ্লেসের যে ফরম্যাটটা, সেটা হলো এরকম ক্যাচ একটা রেগেক্স ফরম্যাট। এখানে ডগ, ডগ চলে যাবে এই ক্যাটসের জায়গায়। তো আমরা যদি এটা দেখি তাহলে যে আই লাইক ডগ, এখানে ছিল কি আই লাইক ক্যাট, হয়ে গেছে আই লাইক ডগ। তাহলে এটা দিয়ে রিপ্লেসের কাজটা হচ্ছে। তারপরে প্র্যাকটিক্যাল ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন কিভাবে প্র্যাকটিক্যালি করা হয় সেটা এখানে, প্র্যাকটিক্যাল ফর্ম ভ্যালিডেশনের বিশাল কোড। আমরা যদি এটা এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমাদের 4 নাম্বারটাতে দিলাম,
4 নাম্বারের যে এইটুকু আমার এইটুকু ডিলিট করে দিই। দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে যা হচ্ছে তা হলো যে আমি একটা ফর্ম নিলাম যার আইডি হলো মাই ফর্ম, তবে ইমেলের জন্য একটা বক্স নিলাম, ইনপুট বক্স, আর সাবমিট, জাস্ট ইমেল দিয়ে চেক করা। তো এখানে আমি স্ক্রিপ্টিং এ যেটা করেছি সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই ফর্ম, এই ফর্মটাকে আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে আমি লিসেন করলাম কি সাবমিট বাটনে ক্লিক করা হয়েছে কিনা। যদি ক্লিক করা হয়ে থাকে তাহলে একটা ফাংশনের মাধ্যমে নিলাম, এটার আর্গুমেন্ট বা প্যারামিটার ডট প্রিভেন্ট ডিফল্ট। এটা মানে হলো যে আমরা যে যখন সাবমিট করি, সাবমিট করার সাথে সাথে অটোমেটিক কিছু কাজ হয়, সেই অটোমেটিক কাজগুলোকে বন্ধ করার জন্য প্রিভেন্ট ডিফল্ট এটা ব্যবহার করা হয়। তারপরে এখানে যেহেতু ওইগুলা সবগুলা হয়ে যাবে, অটোমেটিক সংগঠিত কাজগুলো হবে না, তারপরে কি হবে যে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ইমেলের যে এটা আইডি, এখানে যে ভ্যালুটা অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা আমি দিব সেই ইমেলটা, তবে এটা হলো তার প্যাটার্ন, সেই প্যাটার্নের সাথে ম্যাচ করে কিনা। এখানে দেখা যায় প্যাটার্ন ইফ প্যাটার্ন ডট টেস্ট ইমেল, যদি ট্রু হয় অ্যালার্ট ভ্যালিড ইমেল, আর যদি ফলস হয় তাহলে ইনভ্যালিড ইমেল। তাহলে এটা দিয়ে কি করা হচ্ছে, ফর্ম ভ্যালিডেশন, মানে অর্থাৎ ইমেল ভ্যালিডেশন করা হচ্ছে। এগুলা যদিও আগে আলোচনা করা হয়েছে, তারপরে এইভাবে প্রোগ্রামিং করে সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে যে ইফ প্যাটার্ন ডট টেস্ট ইমেল যদি এরকম হয় তাহলে এটার যদি আমরা আউটপুট দেখতে চাই, রাইট বাটন ক্লিক করে ওপেন, আমরা এখানে একটা ইমেল দিলাম তাহলে কি আসবে যে ভ্যালিড ইমেল। আর যদি উল্টা পাল্টা দিতাম, এটার ভিতরে একটা চিহ্ন দিয়ে দিই, তাহলে ইনভ্যালিড ইমেল। এটা প্রোগ্রামিং এর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তাহলে প্র্যাকটিক্যালি আমরা ফর্ম ভ্যালিডেশনের মাধ্যমে এটা বুঝতে পারলাম। কাস্টম ভ্যালিডেশন মানে আমি ইচ্ছা মতো করে আমার মতো করে রুল সেট করব, কোনো আমি ওই এরকম র্যাগেক্স ব্যবহার করবো না, আমার মতো করে করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা প্রোগ্রামিং দেখানো হয়েছে, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যে আমি এখানে এটাতে আমরা দেই, এখানে এই পর্যন্ত বডি পর্যন্ত ডিলেট দিয়ে এটাকে পেস্ট করি। তো এখানে যা দেখানো হয়েছে সেটা হলো যে একটা ইনপুট বক্স, ইনপুট টাইপ হলো নাম্বার ইনপুট করব, আর বাটনে অন ক্লিকের মাধ্যমে কি হবে, চেক এইজ, বয়স চেক করা হবে। তো এখানে স্ক্রিপ্টিং এ যেটা এই চেক এইজ, এটা একটা কিন্তু ফাংশনটা এখানে কল হচ্ছে। আর এখানে ফাংশনের ডিটেলসে কি আছে, লেট এজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি এজ ডট ভ্যালু, অর্থাৎ এইখানে এই ইনপুটে আমি যা দিব মান, সেই মানটা এজে রাখবে এবং রেখে ইফ এজ ইজ লেস দেন 18, যদি লেস দেন 18 হয়, ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, অথবা এলিজেবল। অর্থাৎ এইটা বলা হচ্ছে যদি নিচে হয়, যদি 18-র নিচে হয় তাহলে তোমাকে অবশ্যই 18 বছর হইতে হবে, আর এখানে যদি হয় তাহলে বলা হচ্ছে তুমি এলিজিবল, মানে তুমি ঠিক আছো, পারফেক্ট, বৈধ। তাহলে এইটা দিয়ে আমরা আমাদের মতো করে এখানে কোনো র্যাগেক্স ব্যবহার করলাম না, কিছুই না, প্রোগ্রামিং এর মাধ্যমে আমি ভ্যালিডেশন তৈরি করলাম। আমরা যদি এটা রান করি তাহলে আমরা কিন্তু এখানে 17 দিলে বা 13 দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড হইতে হবে, আর যদি 19 দেই এলিজেবল বলা হচ্ছে। তাহলে আমরা কাস্টম ভ্যালিডেশন দেখলাম। তারপরে আমরা পাসওয়ার্ড কনফার্মেশন, এখানে যেটা দেখানো হচ্ছে যে লেট পাসওয়ার্ড দিলাম, কনফার্মেশন পাসওয়ার্ড দিলাম, ইফ
পাসওয়ার্ড এন্ড কনফার্মেশন পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড ম্যাচ, আদারওয়াইজ পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। প্রিভেন্ট ডিফল্ট, এটা প্রিভেন্ট ডিফল্টের কথা একটু আগে বলা হয়েছে, এটা এর আগেও আলোচনা হয়েছে। এই লাইনটার এইটা ব্যবহার করা হয় অটোমেটিক্যালি, যেন সাবমিট করার পরে অটোমেটিক্যালি যে কাজগুলো সংগঠিত হয় সেগুলো যেন না হয়, অর্থাৎ এটা এক ধরনের কন্ট্রোলিং তৈরি করা, পুরা নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়া, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুরা নিয়ন্ত্রণটা নিয়ে নেওয়া, যাতে করে আমরা যেভাবে চাচ্ছি আমার কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আমার ওইটা কাজটা সংগঠিত হবে, এরকম করার জন্য এটা ব্যবহার করা হয়। তো তারপরে আমরা প্র্যাকটিক্যালি যদি যাই, আমরা এখানে দেখলে পাসওয়ার্ড বিশাল বিশাল দেওয়া আছে, এখানে বিশাল 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 ভ্যালু দিয়ে বিভিন্ন ধরনের ভ্যালিডেশন সেট করা আছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আমি সবগুলাই মোটামুটি ভাবে আলোচনা করেছি আজকের ক্লাসে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।